আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার, রিমান্ড চাইবে পুলিশ। বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশুদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা চিকিৎসকদের। ঢাকায় ভারতীয় মেডিকেল টিম, রাতে আসছে চীনের বিশেষজ্ঞ দল। মাইলস্টোন স্কুলের সামনে শোকার্তদের ভিড়। নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। আহতদের সহায়তা দেবে সরকার, নতুন পেই কমিশন গঠন। যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশে শুল্ক কমানোর বিষয়ে বাণিজ্য উপদেষ্টার আশাবাদ, দেশের স্বার্থহানি হয় এমন চুক্তি করবে না সরকার। এই ইস্যুতে লবিস্ট নিয়োগ নয়। এবং গুম ও গ্রেফতার করেও দমানো যায়নি বৈষম্য বিরোধী অকুতোভয় সমন্বয়কদের। আত্মগোপনে থেকেই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন জুলাই যোদ্ধারা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছে পুরো সংবাদে। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে বিকেলে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে তোলা হবে। এ সময় মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেয়ার আবেদন জানাবেন তদন্ত কর্মকর্তা। সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তাকে গ্রেফতার করে। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার তালিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বছর বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেয়া ও জাল রায় তৈরির অভিযোগে দণ্ডবিধির 219 ও 466 ধারায় শাহবাগ থানায় মামলা করা হয়। 2010 সালের 1 অক্টোবর থেকে 2011 সালের 17 মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবিএম খায়রুল হক। 2013 সালের 23 জুলাই তাকে 3 বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পুনর্নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। দেশে বর্তমান রাজনৈতিক সংকটের জন্য দায়ী সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক এমন অভিযোগ করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তারের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়ে তিনি শুধু জনগণের সাথে প্রতারণা করেননি, রাষ্ট্রের সাথেও প্রতারণা করেছেন। সেই কারণে সেটা আপনার অবশ্যই বাংলাদেশের একজন বড় শত্রু, যিনি বাংলাদেশের একটা বিশাল ক্ষতি করেছেন একটা বিরাট পদে থেকে, এবং সেই পদ থেকে তিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার একটা ব্যাপারে দায়িত্ব ছিলেন। সেখানে তুমি সেই জায়গায় প্রতারণার আশ্রয় নিয়েছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। বিলম্ব হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেই জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। ওনার রায়ের পরেই আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার আমাদের তত্ত্বাবধায়ক সরকার বিধানটা বাতিল পার্মানেন্ট করা হয়েছে, এবং যেটা বাংলাদেশের পরবর্তীকালের যত রকমের আপনার রাজনৈতিক সংকট তৈরি হওয়ার, সেই সংকটগুলো তৈরি হয়েছে এবং জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্ধিক্ষণে থাকা মাইলস্টোনের কোমলমতি শিশুদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি 44 জনের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ডক্টর নাসির উদ্দিন। এদিকে সন্ধ্যায় ঢাকায় আসছে চীনের 5 বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের বিশেষ মেডিকেল টিম। চীন দূতাবাস জানান, ইউনান প্রদেশের কুনমিং মেডিকেলের বিশেষজ্ঞ দল এরই মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডাক্তারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন। মাইলস্টোনের ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছে ভারত ও সিঙ্গাপুরের বিশেষ মেডিকেল টিমও। এছাড়াও জাপান সরকারও অগ্নিদগ্ধদের চিকিৎসা সেবা দিতে আগ্রহ প্রকাশ করেছে। ওদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা 32 বলে জানিয়েছে আইএসপিআর। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে মৃতের সংখ্যা 29 জন, আর বিভিন্ন হাসপাতালে 69 জন চিকিৎসাধীন রয়েছেন।
দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী তরিক ইসলাম। আমরা সরাসরি চলে যেতে যাচ্ছি তার কাছে। তরিক, আহতদের চিকিৎসার সবশেষ অবস্থা কি আমাদের জানাবেন, এবং যাদের লাশ শনাক্ত হয়নি তাদের কি কোনো অগ্রগতি হয়েছে কিনা সে বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। সাফি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত সোমবার উত্তরার মাইলস্টোন স্কুলে যে ভয়াবহ যে বিমান বিধ্বংসের ঘটনা ঘটে, সেই ঘটনায় যারা গুরুতর আহত বা দগ্ধ হয়েছেন তাদেরকে কিন্তু এই ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে কিন্তু ভর্তি করা হয়েছে এবং এখানে তাদের চিকিৎসা চলছে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে কিন্তু তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। গত পরশুদিন সিঙ্গাপুরের ডাক্তারদের একটা প্রতিনিধি দল কিন্তু এই হসপিটালে এসেছেন। এছাড়া আজ সকালে ভারতের একটা প্রতিনিধি দল তারা এসেছেন। তারা এখানকার যারা আহত রয়েছেন, যারা ভর্তি রয়েছেন তাদেরকে দেখেছেন এবং এখানকার যারা চিকিৎসক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন। এরপরে আমরা জানতে পেরেছি চীনের কিছু চিকিৎসকের সঙ্গে যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের সাথে কিন্তু এখানকার যারা ডক্টর রয়েছেন তারা কথা বলছেন। সর্বোপরি এখানকার যারা রয়েছে তাদেরকে যারা উন্নত চিকিৎসা দেওয়া যায়, চিকিৎসা যাতে কোনো ঘাটতি না থাকে সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু এখানকার চিকিৎসকরা। এখানে কিন্তু 44 জনের মতো আহত দগ্ধ রোগী এখানে রয়েছেন, তাদের অধিকাংশ শিশু এবং এর মধ্যে 8 জনের অবস্থা কিন্তু খুবই গুরুতর আমরা জানতে পেরেছি। আপনি যেটা বলছিলেন যে এখানে যেসব মরদেহ রয়েছে সে তালিকায় এখানে 6 জনের মরদেহ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে যাদেরকে শনাক্ত করা সম্ভব হয়নি সেক্ষেত্রে তাদের পরিবারের সদস্যদের ডিএনএ সংগ্রহ করেছে সিআইডি এবং এরপরে কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাদের পরিচয় জানা যাবে তাদেরকে কিন্তু তার পরিবারের কাছে দেওয়া হবে, এমনটাই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু 29 জনের কিন্তু মরদেহ বা মারা গেছে এমন তথ্য আমাদেরকে জানানো হয়েছে। যদিও বা আপনি যেমনটা বলছিলেন আইএসপিআর এর পক্ষ থেকে সেটার সংখ্যাটা বলা হয়েছে 32। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সন্ধ্যা 7টা বা 8টা নাগাদ একটা ব্রিফিং হওয়ার কথা রয়েছে। তারপরেই হয়তো বা আমরা এখানে যারা ভর্তি রয়েছে বা চিকিৎসার সর্বশেষ যে কার্যক্রম বা সর্বশেষ যে পরিস্থিতি সেটা আপনার মাধ্যমে বা এটিএন বাংলার মাধ্যমে আমরা আমাদের দর্শকদের জানিয়ে দিতে পারবো। তো জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শাফি। তরিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। উত্তরার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের 4 দিন পেরিয়ে গেলেও এখনো শোকে স্তব্ধ সারা দেশের মানুষ। সকাল থেকে স্কুলের সামনে শোকার্ত মানুষের ভিড় জমে যায়। স্বজন হারানোর বেদনায় কাতর শিক্ষক ও সহপাঠীরা। সোমবারের দুর্ঘটনার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন তারা। মাইলস্টোন স্কুলের উত্তরা ক্যাম্পাসে 27 জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। আলো হয়ে পথ দেখাবার আগেই নিভে গেল সম্ভাবনাময় কতগুলো তারার প্রাণ প্রদীপ। 21 জুলাই পরীক্ষা শেষে আগেই বাসায় ফিরেছিল মাইলস্টোনের 9ম শ্রেণীর শিক্ষার্থী ফাহিম। নিজে প্রাণে বেঁচে গেলেও হারিয়েছেন সহপাঠী, শিক্ষক এবং ছোটদের। দুর্বিষহ সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডুকরে কেঁদে উঠছে সে। টিভির সামনে গিয়ে আমার তো মাথা পুরো একদম হ্যাং হয়ে গেছিল, আমি কিছু বুঝতে পারতেছিলাম না কি করব। আমি তাড়াতাড়ি ছুটে চলে আসি। আসার পরে যা দেখলাম, আমার দেখে আজকে 3 দিন হলো আমার কোনো খাওয়া নাই, ঘুম নাই। ওদের এইগুলা দেখে একদম আমি ঠিক থাকতে পারতেছিলাম না। ফুটফুটে শিশুদের এমন করুণ পরিণতিতে এখনো কাঁদছে দেশ। অনেকের একটা সন্তান, আমারও একটা সন্তান। তাকে আমি কি বলবো, তাকে কি বলবো, কিভাবে সে সহ্য করবে যার একটা বাচ্চা? আপনি বলেন। আমি নিজেকে লাকি মনে করি, কেন আমি এই ক্যাম্পাসে পড়ি না, যার কারণে আমি প্রাণে বেঁচে যাই। যদি আমি এই ক্যাম্পাসে পড়তাম তাহলে অবশ্যই আমি হতে পারতো যে আমিও এখানে মারা যেতে পারতাম। ভিতর থেকে খুব খারাপ লাগে। আর এখন যেহেতু এটার কাছেই এয়ারপোর্ট, তো হচ্ছে এখন আমাদের একটা আতঙ্ক কাজ করবে অবশ্যই, যে এখান দিয়ে বিমান বিধ্বস্ত হলো আরেকদিন পড়বে না, এটার তো কেউ গ্যারান্টি দিবে না। ওদের কেউ হয়তো ভাবছিল স্কুল শেষে বাসায় ফিরে মাকে বলবে কাল টিফিনে নতুন কিছু দিতে। বাবা অফিস থেকে বাসায় ফিরলে হয়তো ঘুরতে যাবার বায়না ধরবে। তবে একটি দুর্ঘটনা সেই গল্পের ইতি টেনে দিল। শেষবারের মতো দেখাও হলো না আর। ওপারে ভালো থেকো ফুল,
মিষ্টি বকুল, ভালো থেকো। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত একই পরিবারের 3 শিশুর স্বজনদের সাথে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর উত্তরার তারাটেক এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা 3 শিক্ষার্থী আরিয়ান, বাপ্পি ও উমায়েরের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। পরে নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শিশুদের এমন নির্মম মৃত্যু কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে এ সময় মির্জা ফখরুল আবেগ আপ্লুত হয়ে পড়েন। নিহতের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। পরিবার তাদের যে ব্যথা তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি, আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি, শেয়ার করে নেব। আপনারা আল্লাহর কাছে আমরা দোয়া করি আপনারা এই কষ্ট সহ্য করে দাঁড়াবেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে যেন শাহাদাত দেন। একই সঙ্গে যারা আহত হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এরপর তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। মাইলস্টোনে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠন করা হয়েছে নতুন পে কমিশন। 6 মাসের মধ্যে রিপোর্ট দেবে এই কমিশন। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্ক কমানোর বিষয়ে আশাবাদী বাংলাদেশ, তবে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো চুক্তি করা হচ্ছে না বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, আমেরিকার বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। আমন্ত্রণ পেলেই দেশটিতে যাবে বাংলাদেশের প্রতিনিধি দল, তবে এই ইস্যুতে কোনো লবিস্ট নিয়োগ করা হবে না। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের নতুন 35% সহ মোট 50% শুল্ক আরোপের ঘোষণায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। 1 আগস্ট থেকে এই হার কার্যকর হলে বাজার হারানোর শঙ্কাও রয়েছে। শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের সাথে 2 দফায় আলোচনা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমাতে তুলনামূলক বেশি দামে 2,20,000 টন গম আমদানির সিদ্ধান্ত হয়েছে। তারপরও আসেনি শুল্ক কমানোর কাঙ্ক্ষিত ঘোষণা। তাই আবারও দেশটির বাণিজ্য মন্ত্রীকে চিঠি লিখেছে বাংলাদেশ। আমন্ত্রণ পেলেই সেখানে যাবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। এতে ভালো কিছুর প্রত্যাশা করছেন বাণিজ্য উপদেষ্টা। আমন্ত্রণের অপেক্ষায় আছি। জবাব এবং আমন্ত্রণ পেলে আমরা ইনশাল্লাহ অ্যাজ এ গ্রুপ আমাদের যে নেগোসিয়েশন টিম আছে আমরা সকলে একত্রে মিলে যাব ইনশাল্লাহ। মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সাথে আলোচনার জন্য লবিস্ট নিয়োগের পরামর্শ দিয়েছেন অনেক ব্যবসায়ী, তবে সেই পথে হাঁটছে না বাণিজ্য মন্ত্রণালয়। সরকার কোনো লবিস্ট নিয়োগ করেননি, সরকার নিজস্বভাবে। কারণ এই জিনিসটা আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে যুক্তরাষ্ট্র তাদের ন্যাশনাল ইমার্জেন্সি মানে ইনভোক করেছে বা ন্যাশনাল ইমার্জেন্সির বিনিময়ে কাজটা করছে। এখানে যে মানে কাঠামোর উপরে ঘটনাটা ঘটছে, এই কাঠামোতে লবিস্টদের করার কোনো কিছু আছে কিনা আমি ঠিক জানি না। উপদেষ্টা জানান, বাংলাদেশের স্বার্থ হানি হয় এমন কোনো পদক্ষেপ নেবে না সরকার। আমরা একটা অনলাইন মিটিং হয়তোবা শিডিউল পাচ্ছি আজকালকের ভিতরে। সো অনলাইন মিটিংটা করার পরে আমাদের মানে আমাদের গতিশীলভাবে জিনিসটা আগাচ্ছে। নতুন শুল্ক হার কার্যকর হলেও আলোচনার সুযোগ অব্যাহত থাকবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরে গেছে। সকাল 8:58 ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। সকাল 7:15টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছে বিমান বাংলাদেশের ফ্লাইট BG148 287 জন যাত্রী নিয়ে বিমানটি 8:37 ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তবে উড্ডয়নের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে বিমানটি গতিপথ পরিবর্তন করে ফের চট্টগ্রামে ফিরে আসে। বিমানটি বিমানবন্দরের বে নম্বর 8-এ অবস্থান করছে। ফ্লাইটের যাত্রীরা নিরাপদে রয়েছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার দিবাগত রাত 1:45টার দিকে হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, কিছু পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে রাত 3টার দিকে বাসায় পৌঁছান বেগম জিয়া। জাতীয় নাগরিক পার্টি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবি নিয়ে এগিয়ে যাবে বলে আবারও জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রায় অংশ নিয়ে তিনি কথা জানান। এর আগে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় পরিবারগুলোর পাশে থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তারা। জাতীয় নাগরিক পার্টি সংস্কার, বিচার, নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। যে সকল রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন, সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে 5 আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে পারবো। মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। বৃহৎ বাংলাদেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে। একই সাথে সাথে একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, এই সংস্কার প্রস্তাবের আশু বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। অভ্যুত্থানের মূল নায়ক সমন্বয়কদের অনেকে গুম, কেউ বা গ্রেপ্তার। 24শে জুলাইয়ের শেষের দিকের চিত্রটা ছিল এমনই। আন্দোলনের লক্ষ্য ছিল একটাই, 9 দফা দাবি মানতে স্বৈরশাসককে বাধ্য করা। নজিরবিহীন রাষ্ট্রীয় নিপীড়নের মুখে আত্মগোপনে থেকেই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ সারির নেতারা। তাদেরই একজন রিফাত রশিদ একান্ত সাক্ষাৎকারে এটিএন বাংলায় তুলে ধরেন সেই সব দিনগুলোর কথা। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। রক্তে আগুন লেগেছে ছাত্র জনতার, উত্তাল গোটা বাংলাদেশ। শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ আর রাষ্ট্রীয় বাহিনী মেতে ওঠে গুম, খুন আর ধ্বংসলীলায়। 2024-এর 24 জুলাই হয়ে ওঠে আন্দোলনের আরেক টার্নিং পয়েন্ট। নিখোঁজ থাকার 5 দিন পর খোঁজ মিলে আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকেরের। রাস্তায় চোখ বাঁধা অবস্থায় তাদের ফেলে যাওয়া হয়েছে বলে ফেসবুকে পোস্ট দিয়ে জানান তারা। আসসালামু আলাইকুম, আমি রিফাত রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বলছি। তখন আত্মগোপনে আরেক সমন্বয়ক রিফাত রশিদ। গোয়েন্দা সংস্থার চাপ আর প্রতি মুহূর্তে প্রাণ হারানোর শঙ্কা নিয়েই অচেনা এক বাড়িতে আশ্রয় নেন তিনি। গুমের চেষ্টাটা যখন করা হয় তখন আমি জিগাতলা থেকে আমাকে দৌড়ানো দেয় ডিবি পুলিশ। একটা গেট জাস্ট একজন দারোয়ান লাগাচ্ছিল, ওই মুহূর্তে আমি ওই গেটের ভিতরে গেটের ভিতরে ঢুকে পড়ি। দারোয়ান জিজ্ঞেস করতেছিল যে আপনি কোথায় যাচ্ছেন, আমি বলতেছি এখন মানে ইনস্ট্যান্ট আমার মাথায় আসলো বাড়ি যেহেতু আছে বাড়িওয়ালা থাকবে, আমি তো জানি না আমি কার বাসায় যাবো, সে ঢোকাবে না আমাকে। আমি বলছি বাড়িওয়ালার বাসায় যাবো, সরেন আমার রিলেটিভ। এটা বলার পর সে ছাড়ে, আমি বাড়িওয়ালার বাসা পর্যন্ত যাই। ওখানের ভিতরে যারা ছিল 2জন হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে সবাই বিদেশ থাকে। তাকে আমি আমার কনসার্নটা জানাই, তারা বলছে যতক্ষণ প্রয়োজন হয় তুমি এখানে থাকো। কারো সাথে কারো যোগাযোগ নেই, ইন্টারনেট বন্ধ। আত্মগোপনে থেকে কিভাবে চালিয়ে যান এই আন্দোলন? 1 বছর পর সেই গল্পই শোনালেন রিফাত রশিদ। ইন্টারনেট ব্ল্যাকআউটের সময়টায়
কেউ কারোর সাথে কানেক্ট করতে পারে নাই, সবাই কেউ জানে না কিভাবে ঘটতেছে, কোনো কেন্দ্রীয় নির্দেশনা ছিল না। সবথেকে বড় ব্যাপার এটা, আন্দোলনটা কোন দিকে যাবে এলোমেলো অবস্থা, মেইন স্ট্রিম মিডিয়াগুলো কভার করছিল না বা তাদেরকে কভার করতে দেওয়া হচ্ছিল না। 9 দফা দেওয়া হলো, সেই জিনিসটা প্রচার করছিল না মিডিয়াগুলো, বরং তার বদলে 8 দফার মতো একটা ব্যাপার, যে জিনিসটা আসলে আমাদের থেকে যায় নাই, সেরকম একটা জিনিস মিডিয়া প্রচার করা শুরু করছিল। সব মিলিয়ে ব্যাপারগুলো না খুব কনফিউজিং এবং আমাদের জন্য খুব ট্রমাটাইজিং। সেখান থেকে আমরা আবার মুভমেন্টটাকে রিকভার করতে পারছি, আমাদের নিজেদের লিডে নিতে পারছি। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ জানান, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে এখনো পাড়ি দিতে হবে অনেক পথ। নানা কারণে আশাহত হলেও হাল ছাড়তে নারাজ দুনিয়া কাঁপানো জুলাই অভ্যুত্থানের অন্যতম এই নায়ক। আমার বাবা বাংলাদেশের ঢাকা মেডিকেল সহ অনেকগুলো মেডিকেলের মর্গে গিয়ে আমার লাশ খুঁজে বেড়াইছে। আমার আম্মু হসপিটালাইজ ছিল আমার টেনশনে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। পানিতে ডুবে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু মৃত্যু হার। সবশেষ জরিপ বলছে প্রতি বছর প্রায় 14,500 শিশু পানিতে ডুবে মারা যায়। বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবসে দুর্যোগ ও মানবাধিকার বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাঁতার শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত ও প্রতিটি ওয়ার্ডে সাঁতার প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। শারফুল আলমের রিপোর্ট। উৎসব পার্বণে শহরের বাসিন্দারা ছুটে যান গ্রামের বাড়িতে। সেখানে স্বজনদের সাথে শিশুরাও গ্রামীণ পরিবেশে ঘুরে বেড়ায়, কিন্তু নদী কিংবা পুকুরে নেমেই শিশুরা পড়ে বিপদে। বর্তমান প্রজন্মের শিশুদের বেশিরভাগই সাঁতার না জানার কারণে অনেকেই পানিতে ডুবে প্রাণ হারাচ্ছেন। পরিসংখ্যান বলছে, এবছর কোরবানির ঈদের ছুটিতে প্রায় 66টি ঘটনায় 78 জন শিশু পানিতে ডুবে মারা গেছেন, যেখানে গড়ে প্রতিদিন মৃত্যুর এই হার 40টি, যাদের বয়স 1 থেকে 17 বছরের মধ্যে। দুর্যোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, গ্রামে চলাফেরায় শিশুরাই সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। সকাল 11টা থেকে বেলা 2টার মধ্যে মারা যায় এবং মায়ের 100 গজের ভিতরে এই সমস্ত ঘটনা ঘটে। 5 বছরের নিচে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি হচ্ছে অ্যাক্সিডেন্টে, দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম হচ্ছে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া, তারপরে এইটা। সাঁতার শিক্ষাটা আমাদের বাধ্যতামূলক হওয়া উচিত। এসএসসি পরীক্ষা দেওয়ার আগেই যেন শিশু সাঁতার জানতে পারে, নাহলে সে এসএসসি পরীক্ষা দিতে পারবে না। এই ধরনের একটা ব্যবস্থাপনা করা দরকার। ডিজাস্টার ফোরামের তথ্য অনুযায়ী এবছরের মে মাসে সবচেয়ে বেশি পানিতে ডুবে মারা গেছে 161 জন, আর চলতি মাসের 19 জুলাই পর্যন্ত মৃত্যুর এই সংখ্যা 71। এর মধ্যে শিশুদের সংখ্যাই সবচেয়ে বেশি। সাঁতার শেখা ও বাবা মায়েদের সচেতনতায় শিশু মৃত্যুর হার কমাতে পারে বলে মনে করছেন অনেকেই। 10 মাস থেকে আসছে পানির মধ্যে মায়ের পেটে, সুতরাং সে জন্ম থেকে পানির প্রতি তার আগ্রহ থাকে সবচেয়ে বেশি এবং পানিতে সে যাবেই। এটা থেকে বাঁচার সহজ উপায় হলো যে আমার সাঁতার জানতে হবে। এটা না জেনে এটা থেকে বাঁচার কোনো উপায় নেই। স্কুলে শেখানোর ব্যবস্থাটা করা সরকারি লেভেল থেকে উদ্যোগ নেওয়া উচিত। 5 বছরের কম বয়সী শিশুদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী শিশু যত্নের সুযোগ সৃষ্টির পাশাপাশি পানিতে সুরক্ষা ও নিরাপদ উদ্ধারের উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রচলিত প্রথম বিজয়ী ও সংখ্যানুপাতিকের বাইরে মিশ্র সদস্য অনুপাত পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, প্রথম বিজয়ী এফপিটিপি ও সংখ্যানুপাতিক পিআর পদ্ধতি দুটিতে নানা রকম অসঙ্গতি রয়েছে, যাতে সকল গণমানুষের মতামতের প্রতিফলন ঘটে না। এ অবস্থায় নির্বাচনের তৃতীয় পদ্ধতি হিসেবে মিশ্র সদস্য অনুপাত এমএমপিআর পদ্ধতি চালু হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও ভোটের ন্যায্য প্রতিনিধিত্ব ফিরে আসবে বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে খেলাফত মজলিস আয়োজিত জনমতের প্রতিফলন ও গ্রহণযোগ্যতা শীর্ষক আলোচনা সভায় দলটির আমির এসব কথা বলেন। এতে শিক্ষাবিদ ও ইসলামপন্থী সামাজিক সংগঠন ও কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিউজিল্যান্ড সহ পৃথিবীর অনেক দেশেই এমএমপিআর পদ্ধতির নির্বাচন প্রচলিত আছে। আমরা মনে করি গণমানুষের প্রতিনিধিত্ব ও সরকারের স্থিতিশীলতা বিবেচনায় এফপিটিপি ও পিআর পদ্ধতির তুলনায় এমএমপিআর পদ্ধতি উত্তম এবং চলমান বিতর্ক নিরসনে সহায়ক ভূমিকা পালন করবে। সঙ্গত কারণে বাংলাদেশ খেলাফত মজলিস এমএমপিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে।
অস্পষ্টতা সৃষ্টি করা অনানুগত্য শব্দটি তুলে দিয়ে সরকারি চাকরি অধ্যাদেশ 2025 দ্বিতীয় সংশোধনীর গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন অধ্যাদেশে সরকারের বৈধ আদেশ অমান্য করাকে সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসৎ আচরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বুধবার রাতে রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারি করেছেন বলে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশে পরিমার্জন করে 3 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের কথা বলা হয়েছে। রাখা হয়েছে শাস্তি নিশ্চিতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠনের বিধান, আর যুক্ত হয়েছে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরের দণ্ড। তবে আগের অধ্যাদেশের মতো এখানেও রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ রাখা হয়নি। এর আগে গত 25 মে 4 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করার বিধান রেখে সরকারি চাকরি অধ্যাদেশ 2025 জারি করে সরকার। কর্মচারীরা এই অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনে নামে। কর্মচারীরা 1 মাসেরও বেশি সময় সচিবালয়ে বিক্ষোভ সহ নানান কর্মসূচি পালন করেন। এরপর সংশোধনী এনে অধ্যাদেশের গেজেট জারি করা হলো। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যশোরের আদ্দিন সাকিনা উইমেন্স মেডিকেল কলেজের নবম ব্যাচের এমবিবিএস উত্তীর্ণ শিক্ষার্থীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইন্টার্ন হিসেবে যোগ দেয়া 45 দেশি বিদেশি নবীন চিকিৎসক ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা অধ্যাপক গোলাম মুক্তাদির এবং অধ্যক্ষ ডাক্তার সঞ্জয় সাহা। অনুষ্ঠানে বক্তারা বলেন, চিকিৎসার মতো মহান পেশায় আন্তরিকতার বিকল্প নেই। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের নবম ব্যাচের এমবিবিএস উত্তীর্ণ শিক্ষার্থীদের ইন্টার্ন পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। ডাক্তার সালাউদ্দিন খান গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে শুরুতে উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। প্রধান অতিথি প্রতিষ্ঠানের উপদেষ্টা অধ্যাপক গোলাম মুক্তাদির বলেন, রোগীদের সাথে আন্তরিক ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে। দেখুন, ডাক্তার আমাদের সবাই খুব ভালো, ওনারা প্রত্যেককে দেখবা যে রোগীদের সঙ্গে কিভাবে ব্যবহার করছে, তোমার ব্যবহারে রোগীর অর্ধেক অসুখ ভালো হবে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডাক্তার সঞ্জয় সাহা বলেন, বিদেশে ডাক্তাররা সম্মান পেলেও আমাদের দেশে তারা অবহেলিত। অন্য দেশে একটা ডাক্তাররা কি পরিমাণ সম্মান পায়, সেই জায়গার সম্মানগুলো আমরা পাই না। আমাদের খালি ছোটকাল থেকে শেখানো হয়, ইন্টারনেট থেকে শেখানো হয়, তোমরা সব করে ফেলাইবা, সব দিয়ে ফেলাইবা, জীবন দিয়ে ফেলাইবা, মরে যাবা। অনুষ্ঠানে ইন্টার্ন হিসেবে যোগ দেওয়া নবম ব্যাচের 45 দেশি বিদেশি নবীন চিকিৎসক ছাড়াও উপস্থিত ছিলেন ডিজিও কোর্স কোঅর্ডিনেটর ডাক্তার হাসানুজ্জামান, ডাক্তার এস.এম. আবু আহসান, বদরুন্নেসা বেগম, এ.এস.এম. রিজওয়ান, মারুফা আক্তার, আফজাল হোসেন খান সহ মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষিকারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ায় অন্তত অর্ধশত আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার আমুর অঞ্চলে সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের AN-24 মডেলের বিমানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে আকাশপথ নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো। বিমানটি চীন সীমান্ত ঘেঁষা টাইন্দা শহরের দিকে যাচ্ছিল। গন্তব্য পৌঁছানোর আগেই এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর তল্লাশি অভিযান শুরু হলে কয়েক ঘন্টার মধ্যে আমুর অঞ্চলের ধ্বংসাবশেষ পাওয়া যায়। আমুর অঞ্চলের গভর্নর জানান, প্রাথমিক তথ্যে বিমানে 5 শিশুসহ 43 আরোহী এবং 6 জন ক্রু ছিলেন বলে জানা গেছে। টানা 4 টি-20 জিতে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশের সামনে এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুযোগ। নিশ্চিতভাবে এই সুযোগটা কাজে লাগাতে চাইবে বাংলাদেশ। অবশ্য পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার স্বাদ আগেও পেয়েছে বাংলাদেশ। 2015 সালে ঘরের মাঠে ওয়ানডেতে আর গত বছর পাকিস্তানে গিয়ে প্রথম টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল। এবার তাদেরকে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করার হাতছানি বাংলাদেশের সামনে। তাছাড়া এটা টাইগারদের জন্য প্রতিশোধ নেয়ারও মিশনও। এর আগে পাকিস্তানের কাছে 2বার টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ। সেদিকে সিরিজ হেরে যাওয়ার পর পাকিস্তানের চাওয়া হোয়াইট
ওয়াশ এখন লজ্জা এড়ানো। সেই সঙ্গে আগের 2 ম্যাচের উইকেট ধাঁধাও নিশ্চয়ই মেলাতে চাইবে সফরকারীরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। ঢাকায় আজ শুরু হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির বার্ষিক সাধারণ সভা। ভারতের বয়কটের হুমকির পরিপ্রেক্ষিতে এজিএম নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত অচলাবস্থার অবসান হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আজ ঢাকার এক 5 তারকা হোটেলে এজিএম শুরু হবে। এতে সভাপতিত্ব করার জন্য বুধবার সকালে ঢাকায় এসেছেন এসিসির চেয়ারম্যান মহসিন নকভি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতীয় বোর্ডের এক প্রতিনিধি ভার্চুয়ালি এজিএমে যোগ দেবেন। এর আগে ঢাকা এজিএমের বিরোধিতা করে বয়কটের হুমকি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের সঙ্গে যোগ দিয়েছিল আইসিসির অন্য 2 পূর্ণ সদস্য শ্রীলঙ্কা ও আফগানিস্তান। অবশেষে অভিমানের বরফ গলায় আজ বেলা 2টায় শুরু হবে এজিএম। এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মহসিন নকভি। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার, রিমান্ড চাইবে পুলিশ। বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশুদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা চিকিৎসকদের। ঢাকায় ভারতীয় মেডিকেল টিম, রাতে আসছে চীনের বিশেষজ্ঞ দল। মাইলস্টোন স্কুলের সামনে শোকার্তদের ভিড়। নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। আহতদের সহায়তা দিবে সরকার। নতুন পেই কমিশন গঠন। যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশে শুল্ক কমানোর বিষয়ে বাণিজ্য উপদেষ্টার আশাবাদ। দেশের স্বার্থহানি হয় এমন চুক্তি করবে না সরকার। এই ইস্যুতে লবিস্ট নিয়োগ নয়। এবং গুম ও গ্রেফতার করেও দমানো যায়নি বৈষম্য বিরোধী অকুতোভয় সমন্বয়কদের। আত্মগোপনে থেকেই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন জুলাই যোদ্ধারা। সংবাদ শেষ করছি, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।